আজ আমরা রবার্ট কিওসাকির সেই বিখ্যাত বই মানে রিচ ড্যাড পুর ড্যাডের একটা নির্দিষ্ট রিভিউ নিয়ে একটু স্বর্ণ আলোচনা করব। এই বইটা তো ১৯৯৭ সালে হ্যাঁ, বেরিয়েছিল, তাই না? হ্যাঁ। আর ব্যক্তিগত ফাইন্যান্সের জগতে বেশ একটা আলোড়ন ফেলেছিল। হুম। তো আজকের আলোচনাটা কিন্তু বইটা নিয়ে নয়, বরং এর একটা বিশেষ পর্যালোচনা বা রিভিউকে ঘিরে। ঠিক। আর এই রিভিউটা ফোকাস হলো লেখকের দুই বাবা, একজন দরিদ্র বাবা, অন্যজন ধনী বাবা। তাদের অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি মানে মানসিকতার পার্থক্যটা। একদম। আমাদের আজকের লক্ষ্য হলো এই রিভিউ থেকে মূল নির্যাসটুকু বের করা। মানে অর্থ উপার্জন বা ধরুন সম্পদ তৈরির ব্যাপারে কিওসাকির যে অন্যরকম ভাবনাগুলো, সেগুলোকে রিভিউটা কিভাবে দেখছে সেটাই বুঝতে চেষ্টা করব। আর রিভিউতে শুরুতেই বইটার ওই খুব পরিচিত লাইনটা তো আসেই, দরিদ্র আর মধ্যবিত্তরা টাকার জন্য খাটে, কিন্তু ধনীরা টাকাকে দিয়ে খাটিয়ে নেয়। হ্যাঁ, এই কথাটা দিয়েই যেন পুরো আলোচনাটা শুরু হচ্ছে, তাই না? রিভিউটা এই পয়েন্টটাকেই খুব গুরুত্ব দিয়েছে। মানে এই মানসিকতার পার্থক্য। লেখকের দরিদ্র বাবা, যিনি উচ্চশিক্ষিত ছিলেন, তিনি কি বলতেন? ভালো করে পড়াশোনা করো, একটা নিরাপদ চাকরি জোগাড় করো। হুম, গতানুগতিক চিন্তাভাবনা আর কি। হ্যাঁ, আর অন্যদিকে ধনী বাবা, যিনি হয়তো প্রথাগত শিক্ষায় অতটা শিক্ষিত নন, কিন্তু আর্থিকভাবে অনেক সফল, তার দর্শন ছিল একদম আলাদা। কিরকম আলাদা? রিভিউটা কি বলছে? পর্যালোচনা অনুযায়ী ধনী বাবা জোর দিতেন সম্পদ তৈরির ওপর, টাকা কিভাবে কাজ করে শেখার ওপর, আর সবচেয়ে জরুরি টাকাকে নিজের জন্য কাজে লাগানো। রিভিউটা আসলে কিওসাকির এই ভাবনাটাকেই তুলে ধরে যে আমাদের স্কুল কলেজের পড়ালেখা সেটা আর্থিক বুদ্ধিমত্তা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি শেখানোর জন্য যথেষ্ট না। আচ্ছা। আর এখানেই আসছে ওই অ্যাসেট বনাম লায়াবিলিটির ধারণা, সম্পদ বনাম দায়, ক্যাশ ফ্লো, প্যাসিভ ইনকাম, বিনিয়োগ, এই বিষয়গুলো জানার গুরুত্ব। হ্যাঁ, সম্পদ আর দায়ের ব্যাপারটা রিভিউতে খুব সহজ করে বলা আছে, তাই না? হুম, মানে সম্পদ হলো যা আপনার পকেটে টাকা আনে। ঠিক। যেমন ধরুন ভাড়া দেওয়া বাড়ি, স্টক বা নিজের কোনো ব্যবসা। আর দায়? দায় হলো যা পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন ব্যক্তিগত গাড়ি বা ধরুন নিজের থাকার বাড়িটার মর্টগেজ। রিভিউটার মূল বার্তাটা মনে হচ্ছে আয় বাড়ানোর জন্যে এই রকম সম্পদ কেনার দিকেই ফোকাস করা উচিত। বোঝা গেল। এর সাথে কি আরো কিছু যুক্ত আছে? মানে রিভিউটা আর কি হাইলাইট করছে? হ্যাঁ, আরেকটা জরুরি বিষয় রিভিউটা বলছে, সেটা হলো শুধু মাইনে বা চাকরির নিরাপত্তার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা। মানে স্কিল ডেভেলপমেন্ট। একদম। কিওসাকির দর্শন অনুযায়ী নানা রকম দক্ষতা অর্জন করাটা খুব দরকারি। যেমন ধরুন সেলস বা মার্কেটিং, অ্যাকাউন্টিংয়ের সাধারণ জ্ঞান, বিনিয়োগের ধারণা, আর অবশ্যই উদ্যোক্তা হওয়ার সাহস। রিভিউটা বলছে যত বেশি জানবেন সম্পদ তৈরির রাস্তা তত খুলবে। উদ্যোক্তা হওয়ার প্রসঙ্গটাও তো রিভিউতে এসেছে। বলছে যে বইটাতে বারবার ব্যবসার মালিক হওয়াকে আর্থিক স্বাধীনতার একটা বড় পথ হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ, ঠিক। কারণ চাকরিতে তো অনেক সীমাবদ্ধতা থাকে, তাই না? যেমন ধরুন ট্যাক্স বা আয়ের একটা নির্দিষ্ট সীমার পর আর সেভাবে বাড়ে না। ব্যবসা সেখানে অন্যরকম সুযোগ দেয়। হুম। তবে রিভিউটা কিন্তু বইয়ের একটা ব্যালেন্সড মূল্যায়নও করেছে, শুধু প্রশংসাই নয়। আচ্ছা, যেমন শক্তির দিকগুলো কি বলছে রিভিউ? শক্তি হিসেবে বলছে বইটা গতানুগতিক আর্থিক চিন্তাকে একটা ধাক্কা দেয়, নিজে থেকে শিখতে, একটু ঝুঁকি নিতে উৎসাহ যোগায়, অ্যাসেট লায়াবিলিটির মতো বিষয়গুলো বেশ সহজ করে বোঝায়। আর লেখকের নিজের জীবনের গল্পগুলো বিষয়টাকে ইন্টারেস্টিং করে তোলে। আর দুর্বলতা? কিছু সীমাবদ্ধতার কথাও নিশ্চয়ই উল্লেখ করা হয়েছে। অবশ্যই। রিভিউ অনুযায়ী বইটাতে খুব সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা কিভাবে কিছু করতে হবে তার বিস্তারিত গাইডলাইন নেই। অনেক সময় বাস্তব জীবনের বিনিয়োগকে একটু বেশি সরল করে দেখানো হয়েছে বলেও মনে হতে পারে। হুম, এটা একটা কমন সমালোচনা। হ্যাঁ, আর কিছু আইডিয়া বারবার আসায় কারো কারো একটু একঘেয়েও লাগতে পারে। আর ওই ধনী বাবা চরিত্রটা সত্যি ছিল কিনা তা নিয়েও তো বিতর্ক আছে। এই সব কিছু মিলিয়েই রিভিউতে বইটাকে 5-এর মধ্যে 4 স্টার দেওয়া হয়েছে। 4 স্টার, তার মানে কৌশলগত গভীরতার চেয়ে মানসিকতা বদলানোর দিকটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রিভিউতে। আমারও তাই মনে হয়। সম্ভবত সেটাই কারণ। তাহলে এই পর্যালোচনা অনুযায়ী কাদের জন্য এই বইটা সবচেয়ে উপযুক্ত? রিভিউটা বলছে যারা একদম তরুণ, সবে কেরিয়ার শুরু করছে, বা যারা উদ্যোক্তা হতে চায়, বিনিয়োগের জগতে পা রাখতে চায়, তাদের জন্য খুব ভালো।
আর যারা মাস গেলে মাইনে পাওয়ার চক্র থেকে বেরোতে চাইছে, নতুন করে ভাবতে চাইছে, তাদের জন্য এটা খুব কাজের হতে পারে। কিন্তু যারা একেবারে ডিটেইলড প্ল্যান খুঁজছে, তাদের জন্য হয়তো নয়। যারা ধাপে ধাপে আর্থিক পরিকল্পনা বা খুব উন্নত বিনিয়োগ কৌশল জানতে চায়, তাদের হয়তো মনে হতে পারে বইটাতে যথেষ্ট তথ্য নেই। আচ্ছা, বেশ পরিষ্কার। তাহলে মোদ্দা কথা, এই রিভিউ অনুযায়ী রিচ ড্যাড পুয়ার ড্যাড কোনো ফাইন্যান্সের টেক্সট বুক নয়। একদমই না। রিভিউটা পরিষ্কার বলছে এটা আসলে একটা মানসিকতার বই, মাইন্ডসেট শিফট করার বই। এর আসল শক্তি হলো এটা পাঠককে অর্থ, কেরিয়ার, সম্পদ এইসব নিয়ে একেবারে অন্যভাবে চিন্তা করতে শেখায়। আর্থিক সাক্ষরতার পথে এটা একটা দারুণ শুরুর বিন্দু হতে পারে, রিভিউটা অন্তত তাই মনে করে। এই রিভিউ আর আমাদের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। কিওসাকি তো ভুল থেকে শেখার ওপর খুব জোর দেন, বিশেষ করে টাকার ব্যাপারে, যা রিভিউতে এসেছে। হ্যাঁ, দিয়েছেন। কিন্তু বাস্তব জীবনে আর্থিক ঝুঁকি নেওয়া, ভুল করা, এগুলো তো বেশ কঠিন হতে পারে। মানে এর ফল তো গুরুতরও হতে পারে। ঠিক। তো এই যে ভুল করে শেখা আর বাস্তব জীবনের ঝুঁকি সামলানো, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটা কিভাবে